বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আসসালামু আলাইকুম। আজকের অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আজকে তোমাদের ক্লাস করব পদার্থবিজ্ঞান প্রথম পত্রের 10ম অধ্যায়, অর্থাৎ আদর্শ গ্যাস এবং গ্যাসের গতিতত্ত্ব। এই বিষয়টা তোমরা রসায়ন থেকে তোমরা কিছু ধারণা নিতে পারো মনে হয় ইতিমধ্যে। তো রসায়নের অংশের সাথে আমাদের ফিজিক্সের অংশ সম্পূর্ণটা মিলবে না, আংশিক কয়েকটা বিষয় তোমার কাছে মনে হবে স্যার এটা তো আমরা রসায়নে পড়েছি, কিন্তু এই রসায়নের সাথে আমাদের ফিজিক্সের অংশটা একটু ব্যতিক্রম আছে, যা তোমাদেরকে ক্লাসটা করার পরে তোমরা বুঝতে পারবে। তো চলো শুরু করি। আজকে আমাদের ক্লাস হচ্ছে আদর্শ গ্যাস এবং গ্যাসের গতিতত্ত্ব। আমরা শুরুতে শিখব গ্যাস কাকে। গ্যাসটা হলো, আমরা জানি পদার্থের 3টা অবস্থা আছে: কঠিন, তরল এবং বায়বীয় বা গ্যাসীয় পদার্থ। তো বায়বীয় পদার্থের মধ্যে আমরা যে বস্তুটা সংকট তাপমাত্রার উপরে থাকে, অর্থাৎ সংকট তাপমাত্রা নিচে থাকলে বস্তুটা তরল, আর সংকট তাপমাত্রার উপরে যদি বস্তুটা থাকে তখন তাকে আমরা বলবো গ্যাস। তো সংকট তাপমাত্রার উপরের অবস্থাকে বস্তুর গ্যাসীয় অবস্থা বলা হয়। আর আজকে আমাদের আলোচনা হচ্ছে আদর্শ গ্যাস এবং গ্যাসের গতিতত্ত্ব। তো গ্যাস সম্বন্ধে একটা ধারণা দিলাম। এবার আমরা যদি বলি গ্যাসটাকে আবার আমরা 2টা ভাগে ভাগ করতে পারি। গ্যাসটার 2টা ভাগটা কি? একটা ভাগ হচ্ছে আদর্শ গ্যাস, আর একটা ভাগ হচ্ছে বাস্তব গ্যাস। এবার আমরা শিখব বাস্তব গ্যাস এবং আদর্শ গ্যাস সম্বন্ধে। তোমরা লক্ষ্য করো, আমরা আদর্শ গ্যাস বলতে আমরা বুঝবো আমাদের গ্যাসীয় ক্ষেত্রে কিছু সূত্র আছে, অর্থাৎ গ্যাসটাকে প্রতিষ্ঠিত করার জন্য বিভিন্ন বিজ্ঞানী বিভিন্ন সূত্র প্রদান করছেন। তার মধ্যে হলো বয়েলের সূত্র, চার্লসের সূত্র, অ্যাভোগাড্রোর সূত্র, গ্যালিলিওর সূত্র। এই যে সূত্রগুলো আছে, যে সকল গ্যাস সকল অবস্থায় গ্যাসের সূত্রসমূহ মেনে চলে। সকল অবস্থা বলতে কিন্তু সকল অবস্থা বোঝাবে, যে সকল গ্যাস সকল অবস্থায় গ্যাসের সূত্রসমূহ মেনে চলে তাকে বলা হবে আদর্শ গ্যাস, যা বাস্তবে আমাদের অস্তিত্ব নেই। আমরা এটা নিছক ধারণা মাত্র আমরা কল্পনা করতে পারি যে এই গ্যাসটা হচ্ছে কাল্পনিক গ্যাস। তোমরা অনেকেই বলতে পারো ফিজিক্সে কিন্তু অনেকগুলো বিষয় আছে আমাদের কাল্পনিক মানে হলো কি, বিজ্ঞানীরা ধারণা করে রেখেছে কিন্তু তার অস্তিত্ব এখন নয়, ইনশাল্লাহ ভবিষ্যতে হতে পারে। কিছু কিছু বিষয় আছে এগুলো আমাদের কাল্পনিক নিতে হয়। এই জন্য বাস্তবে এখন পর্যন্ত কোনো গ্যাস আবিষ্কার হয়নি যে আদর্শ গ্যাস। কাছাকাছি আছে, একবারে সম্পূর্ণ যে তা না, কাছাকাছি আছে, কিন্তু আসলে অ্যাপ্রোপ্রিয়েট মানে 100% আদর্শ গ্যাস নেই। তো এবার চলো আমরা নিয়ে আসি বাস্তব গ্যাস। বাস্তব গ্যাস সম্বন্ধে আমরা জানবো যে সকল গ্যাস বয়েলের সূত্র, চার্লসের সূত্র, অর্থাৎ গ্যাসের যে সূত্রসমূহ আছে, গ্যাসের সূত্রসমূহ মেনে চলে তাকে বলা হয় বাস্তব গ্যাস। আশা করি আমার বিষয়গুলো তোমরা বুঝতে পেরেছ। এবার চল আমরা বাস্তব গ্যাস সংক্রান্ত কিছু সূত্র আছে, সূত্রসমূহের ধারণা নিই। অর্থাৎ আমরা যে ইতিমধ্যে আদর্শ গ্যাস এবং বাস্তব গ্যাস শিখেছি, সেই বাস্তব গ্যাসের কিছু সূত্র আছে। আমরা সূত্র সম্বন্ধে কিছু ধারণা নেই। তো সূত্রগুলো কি কি আমরা এবার লিখি, তোমরা খেয়াল করো।
অর্থাৎ আমরা এখানে তিনটা সূত্র লিখেছি, বয়েলের সূত্র, চার্লসের সূত্র, চাপীয় সূত্র। তাহলে আমরা মোটামুটি এই তিনটা সূত্র সম্বন্ধে আমরা একটা ধারণা নেই। তো তোমরা ইতিমধ্যে রসায়ন মনে পড়েছ, আমি আবারও বলি যে রসায়ন আমরা কিছু অংশ করেছি, তারপরে আমরা বিষয়গুলো দেখব। তাহলে চলো আমরা আজকে শিখি প্রথমে আমরা শিখব বয়েলের সূত্র। সূত্রটা কি? নির্দিষ্ট তাপমাত্রায় নির্দিষ্ট ভরের কোন গ্যাসের আয়তন তার চাপের ব্যস্তানুপাতিক। আমি আবারও বলি, নির্দিষ্ট তাপমাত্রায় নির্দিষ্ট ভরের কোন গ্যাসের আয়তন তার চাপের ব্যস্তানুপাতিক। তাহলে আমরা মোটামুটি পারি। তারপর আমরা বলি, এখানে যদি আমরা বয়েলের সূত্র লিখি, লক্ষ্য করো, তাপমাত্রা স্থির বা নির্দিষ্ট এবং ভরটাও নির্দিষ্ট। তাহলে কোন গ্যাসের আয়তন তার চাপের কি আয়তন হবে চাপের ব্যস্তানুপাতিক। আবার যদি আমি গাণিতিক কাম করি, তার মানে লক্ষ্য করো, আমরা যে সমীকরণটা লিখেছি, এই সমীকরণে কি করবো আমরা? ধ্রুবক, এখানে ধ্রুবক মানে চাপ এবং আয়তন গুণ করলে আমাদের মানটা একটা নির্দিষ্ট মান থাকবে, যার সমানুপাতিক ধ্রুবক হিসেবে বের করা যায়। তো সেক্ষেত্রে প্রথম চাপ, প্রথম আয়তন, দ্বিতীয় চাপ, দ্বিতীয় আয়তন, এনতম গ্যাসের ক্ষেত্রে এন এর চাপ, এন এর আয়তন আমরা কি করে লিখতে পারি। তো এর উপর ভিত্তি করে আমাদের আরো কিছু কাজ আছে, আমরা কিছু লেখচিত্র দেখব। এই সূত্রের আলোকে যদি আমরা লক্ষ্য করো, আমরা যদি লেখচিত্র আঁকি, তোমরা যদি লেখো, চারটা লেখচিত্র এখানে আঁকা হয়েছে। চারটা লেখচিত্র সম্বন্ধে একটা ধারণা দেওয়া হলো। এক পাশে আয়তন আর এক পাশে চাপ বসালে আয়তন এবং চাপ যেহেতু ব্যস্তানুপাতিক, একটা রাশির মান বাড়লে আরেকটা রাশির মান বাড়বে, সেজন্য তার লেখচিত্র হবে এইভাবে ঢাল, সোজা ঢাল না, এইভাবে ঢাল সমান না। চাপের মান যত বাড়তে থাকবে আয়তনের মান কমবে, তত কমতে থাকবে। এক নম্বর লেখচিত্র। এবার তুমি যদি দুই নম্বর লেখচিত্র কল্পনা করো, তাহলে লক্ষ্য করো, এক পাশে চাপ আরেক পাশে আয়তনের অর্ধেক। যে পরিমাণ চাপ নিবা তার অর্ধেক যদি আয়তন নাও, তাহলে হলো মূল বিন্দুগামী সরলরেখা সমীকরণ। এটা হচ্ছে দুই নম্বর লেখচিত্র। তিন নম্বর লেখচিত্র লক্ষ্য করো, এক পাশে চাপ আর এক পাশে চাপ এবং আয়তনের গুণফল যদি বসাও, তাহলে হবে সমচাপের ক্ষেত্রে এখানে হবে সমচাপ, চাপের মান সমান। আবার এক পাশে আয়তন বসাও আর এক পাশে চাপ এবং আয়তন বসাও, তাহলে হবে কি সমায়তন। অর্থাৎ এই লেখচিত্রগুলো আমরা কি করতে পারি?
লিখতে পারি। তাহলে আমরা মোটামুটি তোমাদেরকে একটা চার্লস বয়েলের সূত্র সম্বন্ধে একটা ধারণা দিলাম। এবার চলো আমরা চার্লসের সূত্রটা লক্ষ্য করি। আমরা এখন শিখব চার্লসের সূত্র। স্থির চাপে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন প্রতি 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি বা হ্রাসের জন্য ওই গ্যাসের আয়তন 1/273 অংশের বৃদ্ধি বা হ্রাস ঘটে। আমি আবারও বলি, স্থির নির্দিষ্ট ভরের এবং স্থির চাপের কোনো গ্যাসের আয়তন 0 ডিগ্রি সেলসিয়াস থেকে প্রতি 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি বা হ্রাসের জন্য ওই গ্যাসের আয়তন 1/273 অংশ বৃদ্ধি বা হ্রাস ঘটে। আমরা এই সমীকরণের মাধ্যমে কি করতে পারি? প্রকাশ করতে পারি। এখন আমরা যে অংশটা লিখবো তাহলে একটু লক্ষ্য করো, আমরা যে সমীকরণটা অর্থাৎ চার্লসের সমীকরণটা চার্লসের সূত্রটা করলাম। এবার চার্লসের সূত্রের প্রতিপাদন বলতে আমরা কি বুঝলাম এই সম্বন্ধে একটা তোমাদের ধারণা দাও। অর্থাৎ আমরা বললাম যে চাপটাকে স্থির রাখছি এবং ভরটাকে স্থির রাখছি এবং আয়তন 0 ডিগ্রি সেলসিয়াস থেকে প্রতি 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি বা হ্রাসের জন্য ওই গ্যাসের আয়তন 1/273 অংশ বৃদ্ধি বা হ্রাস ঘটে। আমরা এটা দেখবো। তাহলে কি লিখবো? তাহলে মনে করি শূন্য ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গ্যাসের আয়তন B0। এখন যদি 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করো, 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধির জন্য গ্যাসের আয়তন হবে 0 ডিগ্রি সেলসিয়াস তো থাকবে। তার মানে 0 ডিগ্রি সেলসিয়াস সাথে আবার আমাদের কি থাকবো? অর্থাৎ 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গ্যাসের আয়তন B0। তারপর যদি 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধি পায় তাহলে B0 এর সাথে B0/273 অংশ প্লাস। আর যদি তোমার কাছে মনে হয় যে না ওই গ্যাসের আয়তনটা হ্রাস পাইতেছে তাহলে এখানে মাইনাস হবে B0 মাইনাস B0/273। এটা হচ্ছে 1 ডিগ্রির জন্য। এখন আমি যদি 3 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নেই, অর্থাৎ এখানে থিটা ডিগ্রি হলে এখানে থিটা ডিগ্রি গুণ হবে। তাহলে আমরা একটু কাজ করে নেই।
তোমরা লক্ষ্য করো আমরা কি করেছি, এখানে বি নটটা কমানোর পরে আমরা কি করছি, ক্যালকুলেশন করছি, অর্থাৎ লসাগু করার পরে এখানে দেখো এই 273 লগে যদি চিটা অর্থাৎ 273 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার সাথে যদি চিটা যোগ করা তাহলে তারপরে পরম তাপমাত্রা অর্থাৎ 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাকে আমরা ধরে নিতে পারি, বা 273 কেলভিনকেও তাপমাত্রা 273 মাইনাস 273 বা যাই হোক, এখানে আমরা এটাকে পরম তাপমাত্রা প্রকাশ করব। অর্থাৎ 273 লাগে চিটা যোগ করলে তাকে আমরা বড় হাতে টি ধরবো। এখানে আমরা বড় হাতে টি ধরলাম, আর যা আছে তাই তারপরে বি নট বাই 273 নিচে রাখলাম আর ইনটু টি দিলাম। এখন বি নট বাই 273 আমরা ধ্রুবক হিসেবে রাখলাম। ধ্রুবক হিসেবে রাখলে ধ্রুবকের সমান মিলে সমানুপাতিক ধ্রুবক। তাহলে আমরা কি শিখলাম, যে স্থির চাপে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন তার তাপমাত্রার সমানুপাতিক। অর্থাৎ স্থির চাপে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন কি করা হবে, তাপমাত্রার সমানুপাতিক। আয়তন বাড়লে তাপমাত্রা গ্যাসের আয়তনের মান কি করবে, বাড়বে। এই ক্ষেত্রে একটা বাস্তব উদাহরণ হলো, ধরো পাত্রের মধ্যে যদি মহিলারা যায় অনেক রান্না করে, এখন পাত্রের মধ্যে কোনো কিছু দিয়া যখন নিচ থেকে তাপ দেওয়া হয় তখন তাপমাত্রা বেড়ে যায়। তাপমাত্রা বেড়ে যাওয়ার পরে গ্যাসের আয়তনটা কি করতে পারে, বাড়ার চেষ্টা করে বা বাড়ে। তো যত আয়তনটা বাড়ার চেষ্টা করে তখন কি করে, উপরে ঢাকনাটা কি করে উপরে ফুলে ফেপে উপরে উঠার চেষ্টা করে। এই অংশটা হচ্ছে আমাদের বাস্তব উদাহরণ। অর্থাৎ তাপমাত্রার সাথে গ্যাসের আয়তন কি হবে, বাড়তে থাকবে। আর যদি তাপমাত্রা কমে তাহলে গ্যাসের আয়তন কি করবে, কমবে। তাহলে তোমাদের মোটামুটি একটা ধারণা দেওয়া হবে, যেটা আমরা আরেকটা কাজ করে নেই। সুতরাং V1 বাই T1 সমান V2 বাই T2 সমান সমান ধ্রুবক। এটার পরের অংশ এটা দেখা যায়। তাহলে আমার মনে হয় তোমরা চার্জের সূত্র সম্বন্ধে একটা ধারণা দেওয়া হলো। এবার আমরা চাপীয় সূত্রটা প্রয়োগ করব। চাপীয় সূত্র, চাপীয় সূত্রটা হলো, আমরা চার্জের সূত্রের ক্ষেত্রে চাপটাকে স্থির রেখেছিলাম, আর চাপীয় সূত্রের ক্ষেত্রে আয়তনটাকে স্থির রাখবো। অর্থাৎ আমরা যে জায়গায় বি নট বসাইছি সেই জায়গায় বা যে জায়গায় বি বসাইছি তার পরিবর্তে কি হবে, পি হবে, আর কিছু না, সব ঠিক আছে। তাহলে আমরা আমাদের সূত্রটা একটু বলি। স্থির আয়তনে নির্দিষ্ট চাপে কোনো গ্যাসের চাপ প্রতি 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি বা হ্রাসের জন্য ওই গ্যাসের চাপ 1/273 অংশ বৃদ্ধি বা হ্রাস ঘটে। অর্থাৎ আমরা আয়তনটাকে যা করেছিলাম, আয়তনের সাথে আমাদের অর্থাৎ আয়তনটাকে আমরা যা শিখেছিলাম সেই আয়তনের পরিবর্তে আমরা কি করবো, চাপ বসিয়ে দেবো, আর সব ঠিক আছে। তাহলে আমরা একটা প্রশ্ন আবার করি, মনে করি 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা গ্যাসের আয়তনের পরিবর্তে হবে চাপ। P0, তো 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা গ্যাসের চাপ। থিটা ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা গ্যাসের চাপ। এখানে P0, এখানে P0, এখানে P0, এখানে হবে P0। তাহলে B প্রফেশনাল P। অর্থাৎ এখানে আমাদের বিষয়টা হবে অর্থাৎ P প্রফেশনাল T। তাহলে P1 বাই T1 P2 বাই T2। দেখো কত সুন্দর আমাদের চাপের সূত্র হয়ে গেল। তাহলে আমরা চার্জের সূত্রটা যেভাবে করেছিলাম, চাপের সূত্রটা সেভাবে করলে হবে, অর্থাৎ বি এর জায়গায় পি দিবা। তাহলে আমাদের একটা ভালো একটা অংশ শেষ হয়ে গেল। এবার আমরা আদর্শ গ্যাসের সমন্বয় সূত্র অর্থাৎ পি বি সমান এনআরটি, যেটা আমরা এখন এটা বের করব।
আদর্শ গ্যাসের সমীকরণ আমরা বের করব। তো আদর্শ গ্যাসের সমীকরণ বের করার আগে আমরা ইতিমধ্যে শিখেছিলাম বয়েলের সূত্রটা, চার্জের সূত্রটা। তো চলো আমরা এই দুটো সূত্র দিয়ে আদর্শ গ্যাসের সমীকরণটা বের করি। তো বয়েলের সূত্র থেকে আমরা কি পাই? আমরা বয়েলের সূত্র এটা করেছিলাম আর চার্জের সূত্র করেছিলাম এরকম, অর্থাৎ বয়েলের সূত্র শিখেছিলাম B = 1/P আর চার্জের সূত্র করেছিলাম B = T। তাহলে সমীকরণ 1 এবং 2 হতে পারে। অর্থাৎ আমরা লক্ষ্য করো এখানে TB = KT, এখানে K হচ্ছে একটি সমানুপাতিক ধ্রুবক। তাহলে সেক্ষেত্রে আমরা এই সমানুপাতিক ধ্রুবকের মান এই গ্যাসের চাপ, আয়তন এবং তাপমাত্রার উপর নির্ভর করে। তাহলে এই সমীকরণ যদি একাধিক গ্যাসের ক্ষেত্রে আমরা এটা আরেকটু কাজ করে নেই, PB/T = ধ্রুবক, অর্থাৎ এটাকে আমরা বলে নিই এইভাবে প্রকাশ করে আমাদের জন্য ভালো হবে। এখন যদি গ্যাসের কোনো গ্যাসের উপরে T1 আমরা একটু মুছে নিই তাহলে আমার জন্য ভালো হয়। T1 T2 অর্থাৎ কোনো গ্যাসের উপরে তাপমাত্রা যথাক্রমে T1 T2 T3 Tn পর্যন্ত তাপমাত্রা প্রয়োগ করি, তাহলে সেক্ষেত্রে গ্যাসের চাপ এবং আয়তন পরিবর্তন হবে যথাক্রমে Bn হয়। তাহলে আমরা লিখতে পারি অর্থাৎ P1 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 P2 P2 T2 এভাবে আমরা লিখতে পারি ধ্রুবক। আবার এক মোল আদর্শ গ্যাসের ক্ষেত্রে এই যে আমরা লিখলাম, এখন যদি গ্যাসের ক্ষেত্রে এক মোল আদর্শ গ্যাসের ক্ষেত্রে আমরা লিখতে পারি অর্থাৎ এক মোল আদর্শ গ্যাসের ক্ষেত্রে আমরা কি লিখতে পারি? PB/T = R। এখন অর্থাৎ আমরা যদি একটা ক্যালকুলেশন করলে PB = RT। এখন যে আয়তনটা একজন আদর্শ গ্যাসের ক্ষেত্রে যদি আয়তনটাকে আয়তনের এখানে মোলার গ্যাস ধ্রুবকের মান অর্থাৎ আয়তনের মান বাড়লে এখানে এই মানগুলো কি হবে? পরিবর্তন হবে। তাহলে গ্যাসের আয়তনটাকে যদি আমরা সাজিয়ে লিখি তাহলে আমরা কি লিখতে পারি? এখানে লক্ষ্য করো আমরা এই আয়তনটাকে আমরা এই m/m * b দ্বারা যোগ করে ফলে আমরা মানে এটা হচ্ছে ভ্যালুশনের সূত্র, অর্থাৎ আয়তনটাকে সম্প্রসারণ বের করা হয়েছিল। তো সেই অনুযায়ী আমরা লিখলাম। এবার গ্যাসের আয়তনটা আমরা রাইখা বাকি দুইটাকে এই পাশে সরিয়ে দিলাম, নিচের উপরে উপরটা নিচে হবে। এখানে লক্ষ্য করো এটা হচ্ছে ছোট হাতের m, অর্থাৎ ওই যে গ্যাসটা থাকবে তার গ্যাসটার বল, আর এখানে বড় হাতের হচ্ছে mটা হচ্ছে ওই গ্যাসটার আণবিক বল, অর্থাৎ বস্তুর বল বা আণবিক বল বা গ্যাসের বল বা আণবিক বল। এটাকে আমরা মোল সংখ্যা দ্বারা প্রকাশ করতে পারি, অর্থাৎ n = m/n। তাহলে আমরা কি লিখতে পারি? তাহলে এর মান যদি n হয় তাহলে আমরা আমাদের যে প্রত্যাশিত মান অর্থাৎ PB = nRT এটার মাধ্যমে কি করতে পারি?
সমীকরণের মাধ্যমে প্রকাশ করতে পারি। তাহলে আমাদের মোটামুটি একটা তোমাদেরকে একটা মনে হয় একটা ভালো ধারণা দিতে পারলাম। তো আমরা এখানে অনেকগুলো কাজ করা যায়। আমরা যে আজকে থিওরি পড়েছিলাম সেই থিওরির উপর ভিত্তি করে কিছু গাণিতিক টার্ম আছে, আমরা গাণিতিক টার্ম করতে পারি। তো গাণিতিক টার্ম করার আগে চলো আমরা একটা গাণিতিক টার্ম করি। আজকের ক্লাসে আজকে যা ক্লাস করা হয়েছিল তার উপর একটা গাণিতিক টার্ম করলে মনে হয় ভালো হয়। চলো আমরা অনুশীলনী থেকে একটা অঙ্ক করি। তোমাদের সাধারণ বইয়ে আমরা যে টপিকটা করেছিলাম একটা অংশ আমরা দেখাই, 7 নম্বর অঙ্কটা দেখো, অনুশীলনী 7। আমি প্রশ্ন করি, তোমরা একটু মিলিয়ে নাও। কোন রডের তল দেশ থেকে পৃষ্ঠদেশে আসার ফলে একটি বাতাসে বুদবুদ আয়তন 3 গুণ হয়। রডের পৃষ্ঠদেশে বায়ুমণ্ডলের চাপ 10⁵ নিউটন পার মিটার করলে রডের গভীরতা কত? তাহলে আমরা সমাজবিজ্ঞানে পড়েছিলাম রড হচ্ছে চারিদিকে বেষ্টিত, মানে পানির চারিদিকে বেষ্টিত, চারিদিকে বেষ্টিত পানিকে রড বলা হয়, গভীর। ঠিক তো? চলো, এটা হচ্ছে আমাদের রড। নিচের অংশটা হচ্ছে রডের তলদেশ। তাহলে তলদেশের চাপ হচ্ছে P1, রডের তলদেশের চাপ P1 আর P1, আর পৃষ্ঠদেশে অর্থাৎ রডের পৃষ্ঠতে বায়ুমণ্ডলের উপরের অংশের চাপ হবে P2, আয়তন হবে P2। আর এই যে অংশ হচ্ছে রড, তার চাপ হবে P সমান H⍴g। তোমার শর্ত কি বলছে দেখো, তল দেশ থেকে অর্থাৎ নিচ থেকে যখন উপরে উঠে তখন আয়তন 3 গুণ হয়। তাহলে নিচের অংশ আয়তন হচ্ছে 1 গুণ, তাহলে নিচের অংশ আয়তন এখানে লিখবে, এখানে নিচের অংশ আয়তন হচ্ছে b, আর পৃষ্ঠদেশে অর্থাৎ উপরের আয়তন হবে তার 3 গুণ অর্থাৎ 3b। আর বায়ুমণ্ডলে অর্থাৎ বায়ুমণ্ডলের চাপ দিচ্ছে 10⁵ P2 সমান 10⁵ নিউটন পার মিটার স্কয়ার হলে রডের গভীরতা হচ্ছে h⍴। এই অঙ্কটা করার জন্য সর্বপ্রথম তুমি যে বিষয়টা লক্ষ্য করবা সেটা হলো, যে জায়গা থেকে চাপ উৎপন্ন হয়েছে অর্থাৎ নিচের অংশের চাপ হবে
রডের চাপ আর পৃষ্ঠদেশের চাপের সমান, P1 সমান P প্লাস P2, যত এই নিচে থেকে চাপটা উৎপন্ন হয়েছে। তো সেক্ষেত্রে আমরা লিখবো P1 সমান P প্লাস P2। এই যে আমাদের শর্ত, নিচের চাপ P1 সমান হবে কি P প্লাস P2, এই দুটার যোগফলের সমান। আর বলের সূত্র আমরা কি শিখেছিলাম? বয়েলের সূত্র শিখেছিলাম P1 B1 সমান P2 B2। এই P1 এর মানটা এখানে বসিয়ে দিবা। লক্ষ্য করো, এই P এর মানটা হলো H2G, P এর মানটা H2G, আর বাকি সব ক্যালকুলেশন ঠিক আছে। আর তুমি B1 এর মানটা B, B2 এর মানটা 3B, আর P2 এর মানটা তো বায়ুমণ্ডলের চাপ আছে, সবগুলো বসাতে পারলে সঠিকভাবে, তাহলে তুমি এই যে H এর মানটা কি করতে পারবা, বের করতে পারবা। তা আশা করি আমার ক্লাসটা বুঝতে পেরেছো। আজকে যারা ক্লাস দেখেছো বা দেখবা, তোমাদেরকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আজকে ক্লাস শেষ করতেছি। আল্লাহ হাফেজ।